ব্যাচ কাজ তৈরি করার আগে একটা ডিপ করে নেবেন। আমরা আমাদের সমস্ত ডিপগুলা সমস্ত কাজগুলো রেখেছি বডির মধ্যে, কিন্তু বডির ভিতরে আলাদা করে আরো একটা ডিপ তৈরি করবেন। ক্লাস ইকুয়াল টু নাম দিলাম কন্টেইনার ডি কন্টেইনার, এবং বডি শেষের আগে ওই ডিপটা শেষ করে দেন। তার মানে বডির ভিতরে একটা ডিপ আছে, তার ভিতরেই আমার সমস্ত কোডগুলা বসবে। এটা কেন? আমরা এখানে র্যাপার দিলাম, আরো অনেক কিছু দিলাম, প্রত্যেকটার একটা ওয়েট দিয়ে দিয়েছি। মেবি 100% দিছি, তাই না? সো প্রবলেম নাই, 100% দেওয়া হয়েছে। আমি একটু আগে একটা ডিপ তৈরি করলাম, নাম দিলাম কন্টেইনার, তাই না? এবার ডট কন্টেইনার দিয়ে বলে দিচ্ছি আমার ওয়েট হবে 100%। দিলে কি হবে জানেন? আমি যে সবগুলো 100% দিয়েছি এটা আপনাদের ওই ক্লাসে বোঝানোর জন্য। আসলে 100% দেয় না সেরকম। 100% দিলে বিশাল স্ক্রিন, বিশাল সাইজ হয়ে যাবে, লেখাগুলো ভেঙে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। আমরা এখানে কাজ করতেছি 1024 পিএক্স এর মধ্যে। 1024/768, আপনি মনিটরে, আপনার এলসিডি মনিটর, সেখানে কাজ করতেছেন 1200 সামথিং। আমার আবার ল্যাপটপের এই স্ক্রিন ভেদে ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তারপর যার ফলে ভেঙে ভেঙে যাচ্ছে। তা আপনার স্ক্রিন রেজলিউশন আমার সাথে মিলতেছে না, আপনার কাজগুলো আমার এখানে উল্টাপাল্টা দেখাচ্ছে। এই জন্য আপনি ফিক্সড একটা ওয়েট রাখবেন, যে আমার যত বড় স্ক্রিনে যাক না কেন আমার স্ট্যান্ডার্ড সাইজে আমাকে ওখানে দেখাবে। ধরেন এখন ডিপেন্ড করবে হলো, আমরা এক সময় মোটামুটি প্রায় সবাই ওই যে 1024/768 পিএক্স যে স্ট্যান্ডার্ড, যেটা স্ক্রিন আর কি ডেস্কটপের, ওটাই প্রায় ওটা স্ট্যান্ডার্ড হিসেবে নেওয়া হতো আর কি। কিন্তু এখন দেখেন যে এলসিডি মনিটর আছে, তারপরে ফ্ল্যাট আছে, ওয়েট আছে, এরপরে আবার ট্যাব আছে, তারপরে বড় স্ক্রিনের মোবাইল, ছোট স্ক্রিনের মোবাইল, বিভিন্ন রকমের আছে। তো এই জন্য আমার ওয়েবসাইটটা যে ডিভাইসে ওপেন করা হবে সে অনুসারে দেখাবে। এই জন্য কনসেপ্টটা হলো রেসপন্সিভ। কিন্তু রেসপন্সিভ তৈরি করার আগে আপনাকে আগে স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে আগে তৈরি করে ফেলতে হবে। এরপরে আসবে রিসাইজিং এর ব্যাপারটা, যে এই ডিভাইসে এটা এভাবে দেখাবে, ওই ডিভাইসে এইভাবে দেখাবে, কিন্তু আগে তো আপনাকে একটা ফ্রেম বানাই ফেলতে হবে, ফুল একটা ওয়েবসাইট আগে তৈরি করে নেবেন। যেমন ধরেন আমরা সেক্ষেত্রে যদি 1024-কে স্ট্যান্ডার্ড হিসেবে নিয়ে করি, হ্যাঁ, তাহলে আমরা জানলাম 1024, আমি 1024 দিচ্ছি না, আমি 900 দিলাম। আমার মনিটরের স্ক্রিন ওয়েট হবে 900, হাইটটা ফিক্স দিলাম না, তো বাড়তে থাকবে, যত বাড়বে তত বাড়তে থাকবে, ভিতরে কন্টেন্ট যত বাড়বে ততই বাড়তে থাকবে। এখন দেখেন আপনি, কিন্তু এরপরে কন্টেনারের ভিতরে যত ডিপ বসিয়েছি সেগুলোতে ফিক্স কোনো ওয়েট দিই নাই, কিন্তু দেওয়া হয়েছে 100%। তাহলে কার 100% হবে? এই 900 এর 100%, তার মানে 900 বরাবরই হবে, এর বাইরে যাবে না, তার ভিতরেই থাকবে। ঠিক আছে না? কারণ ওটাই তো বর্ডার। এখন আসেন না, রিফ্রেশ দিয়ে ছোট হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে এদেরকে নিয়ে। এখানে তো আবার ওয়েট দেওয়া হয়েছিল, যার সমস্যা নেই, আগে ঠিক করেন। এখানে দুটো অসুবিধা দেখতে পাচ্ছি। প্রথমত হলো এটা ছোট হয়ে গেছে, এক পাশে চলে আসছে। আচ্ছা স্যার, আমি এটা মাঝখানে রাখতে যাচ্ছি, আর এটা মার্জিন হিসেবে থাকবে। কিভাবে রাখবেন? নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, এখানে উপরে একটা জায়গা দেখা যাচ্ছে, সাধারণত ওয়েবসাইটে এরকম থাকে না, আবার এই পাশেও জায়গা দেখা যাচ্ছে। হ্যাঁ, মনে রাখবেন, এখানে ডিফল্ট কিছু সাইজ থেকে যায়, যেমন প্যাডিং, মার্জিন, সবগুলো ট্যাগের মধ্যে ডিফল্ট ওয়ান থাকে, ওগুলো এখানে কাজ করে আর কি। তা আমরা ওটা বাদ দেওয়ার জন্য সবসময় দেখবেন, প্রত্যেক ওয়েবসাইটে দেখবেন, একদম প্রত্যেক ওয়েবসাইটে
এরকম একটা স্টার দিয়ে এখানে কিছু লেখা হয়, কি লেখা হয়, প্যাডিং ইকুয়াল টু প্যাডিং কোলন 0px আর মার্জিন কোলন 0px, মানে ডিফল্ট এক্স স্টার মানে হলো অল টেক্সট, ডিফল্টটা বাদ দিয়ে দিলাম, এটা স্টার্টিং এ করে নিব, ফার্স্টে দিয়ে রাখবেন। এখন দেখেন না, ওই যে ডিফল্ট যেটা স্পেস ছিল সেটা উঠে গেছে। Yes. এবার আমি চাচ্ছি আমার যে কন্টেইনার যেটা বানালাম সেটা মাঝখানে বসবে, এই জন্য আমরা এক কাজ করি, সেটা মার্জিন 0px, আচ্ছা এখানে এখন মার্জিনটা শুধুমাত্র রাইট সাইডে রয়ে গেছে, আমি এসে মার্জিনটা মাঝামাঝি থাকুক। আচ্ছা আমি যদি মার্জিন এখন 0px দিয়ে দিই তাহলে চতুর্পাশে 0px বোঝাবে। আমি যদি এভাবে দিয়ে দিই, আহ, এভাবে দিয়ে দিই, তাহলে প্রথমে যখন দিলাম সেটা লেফট রাইট টপ বটম চারটা, এখন দুইটা মানে হলো এটা হলো টপ বটম, এটা হলো লেফট রাইট। প্রথমটা দ্বারা টপ বটম বোঝায়, টপ আর বটম, এটা হলো লেফট আর রাইট। আবার যদি এভাবে লিখেন তাহলে টপ এদিক থেকে ক্লকওয়াইজ, রাইট, টপ রাইট বটম লেফট ক্লকওয়াইজ আর কি, এইভাবে হিসাবটা হবে আর কি। এখন আপনি চাইলে মার্জিনটা এক কমান্ডে চারটা বোঝাতে পারবেন, তাহলে চারটা ইকুয়াল হবে। আবার চাইলে দুটো দুটো বোঝাতে পারেন, অথবা চাইলে চারটা আলাদা আলাদা সাইড যদি হয় এভাবে আপনি বোঝাতে পারেন। আমি এখন মূলত যেটা করতে চাচ্ছি যে প্রথমটা হবে জিরো, উপর নিচে জিরো, কোনো মার্জিন থাকবে না, পরেরটা দিলাম অটো। অটো মানে কি, যা আসবে সেটা দুটার সমান সমান থাকবে। আমি জানি না কতটুকু মার্জিন আছে বর্তমানে, অটো দিয়ে দিলাম, এরপর আউটপুটটা দেখে নিই আমরা। এটা এমনিতেই মাঝখানে চলে গেছে, এতটুকু ক্লিয়ার? আসলে জিরোটা দিয়ে টপটাকে শুরু না, হ্যাঁ হ্যাঁ, উপরে নিচে কোনো মার্জিন থাকবে না, ফাঁকা থাকবে না। মানে জিরো প্রথমটা দিয়ে উপর নিচে দুটোটাকে ডিফাইন করা জি হচ্ছে, জি জি, পরেরটা দিয়ে লেফট রাইট। লেফট রাইট। লেফট রাইটটা আমরা অটো রাখলাম, হ্যাঁ, লেফট রাইটটা অটো রাখলাম। ওটা রাখলাম ওই যে মাঝখানে থাকার জন্য, বাঘ হয়ে যাওয়ার জন্য, দুটো সমান সমান। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা এটাকেই ধরে ধরে ধারাবাহিকভাবে একটা পর্যায়ে নিয়ে যাব। আর এখানে হাইটটাতে আমরা কোথাও কি হাইট দিয়েছিলাম? হ্যাঁ, প্রতিটাতে একটা হাইট দেওয়া হয়েছিল। এই সাইজটা কমিয়ে দিই, কতটুকু কমালে পারফেক্ট হয় সেটা একটু দেখে নিয়ে যাক। বক্স উইথ দিলাম 30, 29 দিলে তো হয়ে যাচ্ছে, 29 দিলে পারফেক্ট হচ্ছে। ওকে, এটা মানে আরেকটু বাড়াই দেওয়া যাবে, 29 আর 18, তাহলে একদম বরাবর মিলে যায়। 29 আর 18 বক্সের মধ্যে। বক্স তিনটা কিন্তু ওই র্যাপারের ইয়েতে একেবারে ঠিক মিডল পয়েন্টে কিন্তু থাকে না, যদি মাঝখানে ইয়েতে থাকলেও সাইজের মধ্যে থাকলেও এটা কিন্তু মিডলে থাকে না, ডান পাশে ইয়ে করে আছে। এখন দেখেন, আবার বলেন, আমি ওই ইন্সপেক্ট এলিমেন্ট থেকে ধরে হ্যাঁ, কিভাবে ওভাবে দিলে, ওভাবে কর, একটু বড় এখানে করলে এখানে মিলে প্রশ্ন যাচ্ছে। করেন, এখানে দেখেন, আমি দেখলাম যে কিভাবে দিলে মিলে, সেটা দেখে মিলালাম আর কি। এখানে করে করেন না, এখানে আছে, মানে আপনি যেটা বলতে যাচ্ছেন হ্যাঁ কোয়েশ্চেনটা এখানে আছে। হ্যাঁ, আমার তো আছে মনে হচ্ছে আছে আছে বলেন না, বলতে ওই কোথায় যে গ্যাপটা, কোথায় ইকুয়াল না, এটা কোথায়? এখানে না, এটাতে প্রবলেম হচ্ছে না, আমি বাসায় যখন ট্রাই বুঝছি করছিলাম বুঝছি। এটা তিনটা বক্স সাইজের মধ্যে প্রথমে তো বেরিয়ে গিয়েছিল, বাট যখন ইনস্ট্যান্ট এলিমেন্টের সাইজের মধ্যে আনলাম তখন দেখা যাচ্ছে ডান আচ্ছা, সাইড এক্ষেত্রে আমি পাশটাতে। বুঝছি, এক্ষেত্রে আপনার সলিউশন হচ্ছে, আমি কিন্তু পার্সেন্টেজ দিয়েছি, হ্যাঁ, আমি পার্সেন্টেজ। আপনি তখন দিবেন না, তখন স্পেসিফিক করে পিক্সেল দিবেন, হাই মানে ওইটা কত হবে, আচ্ছা। 30 দিবেন, হুম অথবা 200 300 যতটুকু দেওয়া হুম যায়, ওটা মিলাই দেখবেন কতটুকু দিলে, একটা দিলে তিনটা হয়ে যাচ্ছে, ওটা সাইজ ওখানে মিলাই দেখবেন, মানে যদি রেশিওতে না মিলে হুম। তাহলে স্পেসিফিক করে দিবেন, তখন মিলে যাবে। আচ্ছা, এটাও গেল। আমি ম্যানুয়াল কাজটা করি, আমি এই সাইডটাকে ডেভেলপ করি, একটা পর্যায়ে নিয়ে জি যাই। হ্যাঁ, এটা আমরা ওদিন দেখলাম লেখার মধ্যে, এর আগেই দেখে ফেলছি
লেখাতে কিভাবে কাজ করতে হয়, যেমন ধরুন ফন্ট সাইজ, কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ওগুলো আমরা করে ফেলছি না। কালারের বিষয়টা শেষ করে দিই। বিভিন্ন ধরনের কালারের প্যাটার্নটা, যেমন আমি এখানে কালার করতে যাচ্ছি, এটা দেখেন স্লাইডারের মধ্যে কালার করব, স্লাইডারে যাই, স্লাইডারে আমি এটা কালার দিই। আচ্ছা নর্মালি কালার দিলে কি হবে বলছিলাম মনে আছে? কোথায় অ্যাপ্লাই হবে এটা? সিম্পলি যদি কালার বলি, ফন্টের মধ্যে অ্যাপ্লাই হবে। আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড একটুকু লিখতে পারেন, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, এটা মোর স্পেসিফিকেশন আর কি। শুধু লিখলে না না, হ্যাঁ শুধু ব্যাকগ্রাউন্ড লিখলে না। কে বলছে আপনার নেয় না? দেখেন দিবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের অধীনে অনেকগুলো হয়, ব্যাকগ্রাউন্ড কালার হয়, কালার হয়। এটা শেষ তো, মোটামুটি শেষ। স্ক্রিনশট একটা নিয়ে রিপোর্ট তৈরি করে ওটার জন্য নয়, আপনার গ্যালারিতে যে প্রোডাক্টগুলো দিচ্ছে ওটার ইমেজগুলোতে আমি ঢুকতে পারতেছি না। তো ওখানে যদি একটু টাইম আছে না কালকে পর্যন্ত? আছে, আচ্ছা, তাহলে কখন আসবো তাহলে? 10টার দিকে। ব্যাকগ্রাউন্ড কালার তো, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি রেড দিই, সেটা তো বুঝে গেছেন ব্যাকগ্রাউন্ড কালার ব্যাপারটা। আর এখানে কালারটা আমরা রেড এভাবে লিখতে পারি, তিনভাবে লেখা যায়। এটা হলো নাম দিয়ে, এটা আসলে স্ট্যান্ডার্ড না, এটা আপনি শেখানোর জন্য আমি আপনাদেরকে দেখিয়েছি, এটা স্ট্যান্ডার্ড না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আরেকটা হলো আপনার কোডেই হেক্সাডেসিমাল কোড আর কি। যেমন ধরেন আমি যদি ব্ল্যাক করতে চাই, তাহলে এটা হলো একটা হেক্সাডেসিমালের কোড, সাদা করতে চাইলে এফ দিয়ে, এরকম কোডগুলো আছে। তো কোথায় পাবেন সেটাও বলবো। আরেকটা হচ্ছে হলো আরজিবি, আরজিবি এও লেখা যায়, রেড, গ্রিন, ব্লু। এখানে কালার জিরো মানে হলো কালার একদম কম, মানে মিনিমামটা, আর ম্যাক্সিমামটা হলো 255, এটা হলো ম্যাক্সিমামটা, ম্যাক্সিমাম কালার। এখন আমি ধরি যদি এভাবে লিখি যে, তাহলে রেড হলো ফুল, গ্রিন নাই, ব্লু নাই, এভাবে দেখাবে রেড ফুল, গ্রিন নাই, ব্লু নাই। আচ্ছা আমি যদি এটা ধরেন এটা 255 দিয়ে দিই, তাহলে রেড আর গ্রিন মিক্সিং হবে আর কি, হ্যাঁ, আর ব্লুটা দিলাম না, এই যে অন্যটা কালার রেড আর গ্রিন মিক্স হয়ে আমি আবার কম্বিনেশন করতে পারি, সেখানে একটা হালকা ব্লু অ্যাড করে দিতে পারি, মানে 100 দিলাম, মানে 100 পরিমাণ রেশিও ওখানে ব্লুর মধ্যে যে হচ্ছে কালার মিক্সিং, তাহলে এটা অন্য একটা কালার তৈরি হচ্ছে। এইভাবে আমরা কালার কম্বিনেশনটা RGB দিয়ে করতে পারেন, এটা ঠিক আছে। হ্যালো, আপনি এবার যদি মনে করেন আমি এইটা গ্রিন আর ব্লুর মধ্যে কম্বিনেশন হোক, আমি রেড দিব না, তাহলে একটা নতুন কালার উৎপন্ন হবে, এভাবে কালার কম্বিনেশন করতে পারেন। আর বেটার হয় এভাবে করতে পারেন, বেটার হয় হলো কত লাগবে সব, এখানে হেক্সাডেসিমাল কোড দেওয়া আছে, 8 জিবিটাও হেক্সাডেসিমালটা ইউজ করি। কি ধরনের কালার লাগবে আপনার, কোন কালারের মধ্যে কম্বিনেশন দেখেন, জাস্ট কোডটা নেবেন এখান থেকে, যে কোডটা দরকার সেটা কপি করব, আর ওখানে গিয়ে হ্যাশ দিয়ে বসিয়ে দিব। হ্যাশ দিতে ভুলিয়েন না, আবার হ্যাশ দিতে হবে, ব্যাস। এটা কি এটাই? হ্যাঁ ঠিক আছে, না, অনেক আছে, আরো অনেক 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 কালার, এইভাবে আপনি নিবেন। এক নাম্বার,
এরপরেও যদি প্রবলেম হয়, দেখেন আরো কত আছে এগুলো কালার কম্বিনেশন, এগুলো দেখেন না, এই যে কালারের বিশাল জগৎ। পিক্সি ইউজ করলে, পিক্সির কাজটা কি? আরেকটা কালারকে ক্লোন করা। তো আরেকটা কালার হলো কোনটা? ওটা কোথা থেকে নেবেন? ওটা দেখেন নিতে হবে। আচ্ছা আসেন, এটা হলো স্ট্যান্ডার্ড, পিক্সি অন্য কাজ, পিক্সির কাজটা হচ্ছে অন্য কাজ। এখানে আরো আছে, ধরেন ফটোশপের ব্যাপার। আপনারা অনেকে ফটোশপ ইউজ করেন, যেটা কালার আমরা বানাবো, নিজেরাই বানাবো। আমরা এই কালার পিকার সম্পর্কে জানি। ফটোশপ অনেকে ইউজ করেন, যারা ইউজ করেন না জাস্ট ইনস্টল করে নেবেন আর ওপেন করলে কালার পিকারটা আসবে। কি কালার লাগবে এখানে দেখে দেখে, এখানে কিন্তু হেক্সাডেসিমাল কোডটা উঠে যাচ্ছে পাশে। এবার কালার কম্বিনেশন করেন এখানে, এবার মিলান, ব্রোর মধ্যে মিলান, যে স্টাইলের মধ্যে মিলে যাচ্ছে সেই স্টাইলের মধ্যে আপনি মিলাইতে পারেন। জাস্ট হেক্সাডেসিমাল কোডটা কপি নেবেন, কপি করবেন আর সামনে হ্যাশ দিয়ে পেস্ট করে দিবেন। এভাবে আমরা কালারটা কাস্টমাইজ দিলে আরো কালার পাবেন। এখানে ভ্যারাইটিস রকমের কালার, এগুলো বিশাল কালারের স্কোপ। এর একটা বিষয় গেল। আরো একটা বিষয় বলি, ধরুন কোনো একটা ডিজাইন আপনার পছন্দ হয়েছে, ধরেন আমি বলতে গেলে যদি ধরুন আপনি এই কালারটা, ওর গায়ের রংটা দিতে যাচ্ছেন সাপোজ আর কি, হ্যাঁ, এই রংটা আমি কিভাবে বুঝবো এটার কালার কি হতে পারে? তখন গুগলে যাবেন, পিক্সি নামে ছোট্ট একটা সফটওয়্যার আছে, PIXE, পিক্সি ছোট্ট সফটওয়্যার। এই পিক্সিটা ডাউনলোড করে নেবেন, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে ছোট্ট ফাইল, আমি ডেস্কটপে ডাউনলোড করি, স্টার্ট ডাউনলোড হয়ে গেছে। সিম্পলি ডাবল ক্লিক দিবেন, স্টার্ট হয়ে গেছে। এবার ধরেন মাউস পয়েন্টার ওখানে নিয়ে গেলেও কালার কোডটা উঠে যাচ্ছে। ওই এইচটিএমএলটা দেখেন, এইচটিএমএলটা আমি যদি এখানে মাউস নিয়ে যাই ওরা বলে দিচ্ছে। এইচটিএমএলটা যদি কপি করতে চাই কন্ট্রোল অল্টার সি দিতে হবে, তাহলে কপি হয়ে যাবে। তাহলে আমি এখানে মাউস নিয়ে যাই, নিলাম, কন্ট্রোল অল্টার সি দিলাম, এবার সিএসএস এ গিয়ে হ্যাশ থাকবে এটা পেস্ট করলাম, ওই কালারটা চলে আসবে। এখানে কি কন্ট্রোল অল্টার সি, ঘটনা কি এরকম নাকি এটা? ঠিকই আছে, হ্যাঁ, একটু বড় করে আসতেছিল, কালারটা একটু বড় করে। এটার কালারটা দেখিয়ে দিলে, কন্ট্রোল অল্টার সি, একদম মনে হচ্ছে না, এবারে কি মনে হয়? সেম প্রবলেম আমিও পাচ্ছি, মানে পিক্সি ইউজ করলে ব্ল্যাকটা নেন তো, অরিজিনাল টোটাল কালারটা কালারটা নেন। পাচ্ছি না। মিলার না এদিকে, নাই তো, আমি দিছি এটা আসছে কোনটা? সেম প্রবলেমটা আমিও পাচ্ছি। না এখানে আবার কালার দুটো আছে, এই যে এখানে ভিতরে কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার। টোটাল কালারটা নেন। ঠিক আছে, এখানে কালার এইটা, ডিপ কালার নিয়ে যাও। ব্লেজারের কালারটা এটা তো ব্ল্যাক, এটা ব্ল্যাক, এটা ওই যে উপরে দেখা দেখা যাচ্ছে। না, কালার একটু না।
যাক এভাবে দেখালাম আর কি, এখানে আরো আছে। আর ওয়েবসাইট তৈরি করার জন্য একটি টুলস আছে, কালার স্কিম স্কিম ডিজাইনার ডট কম একটা ওয়েবসাইট আছে, এটা তোরা রিডিলেট করে দিছে। এরকম অনেক সফটওয়্যার আছে, কালার স্কিম ডিজাইনার। এটা মূলত কালার প্যাটার্ন কম্বিনেশন করার জন্য আর কি। আপনি নিজে নিজে যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, কালারের মধ্যে কেমন ক্ষেত্র লাগতে পারে, মানে কালার গুলো তো বেশি পারফেক্ট নাও হতে পারে, প্রফেশনালিজম ফুটে নাও আসতে পারে। আপনি যে মনে করেন যে আমি একটা ওয়েবসাইট বানাবো, ধরেন আহ, এই কালার গুলোর মধ্যে কম্বিনেশন করবেন, এই বিভিন্ন ভাবে আর কি। আমি এই কালার গুলোর মধ্যে কম্বিনেশন করবো, তারপরে এইভাবে এইভাবে কম্বিনেশন করবেন বা এইভাবে কম্বিনেশন করবেন। আমি এইভাবে কম্বিনেশন করি, মানে এই কালার গুলোর মধ্যে কম্বিনেশন করে আমি আমার সাইট আছে বানাবো। এবার এখানে দেখাচ্ছে, এখানে ডিজাইনটা দেখাচ্ছে আর কি, মানে এই কালার গুলো যদি মিললে তাহলে এই কালার গুলো আপনি মিক্সিং করতে পারেন, বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। এখানে এইভাবে এইভাবে বিভিন্ন ভাবে ইউজ করতে পারেন কালার গুলা। এখানে উঠে যাচ্ছে কালারের নাম্বার সহ। ভিশন সিমুলেশন, এটা একটু চেঞ্জ করছে মনে হচ্ছে, একটু দেখি। ওদের হ্যালো, হ্যালো, জি বলছিলাম, বলে ফেলেন তাড়াতাড়ি। ওখান থেকে নিচ থেকে নিয়ে আসো, আমি আসতে সময় লাগবে। ঠিক আছে। অ্যাপ্লাই বাইসান কালার, কালার স্কিম ডিজাইনারটা রিডিট করে এখানে আনলো, একটু দেখি দাঁড়া। আচ্ছা আমি নিচেরটা বুঝতেছিলাম, সরি, নিচে না এসে আমি নিচেরটা বুঝতেছিলাম। প্রিভিউ ডিফল্ট, তাহলে দেখেন এবার এবার আসেন, এই যে মনে করেন আমি কালার গুলোর মধ্যে কম্বিনেশন করতেছিলাম, একটু এদিকে যাই, আবার একটু এদিকে কম্বিনেশন করতেছি। হুম, এইটার এখানে এক্সাম্পল পেজ আছে। এক্সাম্পল পেজে আপনি দেখতে পারেন যে এই ধরনের কালার কম্বিনেশন করে ওয়েবসাইট বানালে কেমন, এই কালারটা খুব অড দেখাচ্ছে না কিন্তু, কিন্তু আমরা লাল সবুজ গ্রিন মিক্সিং করে এমন ভাবে তৈরি করে ফেলে মনে করি যত কালার মিক্সিং হবে তত সুন্দর লাগবে। আসলে ওঠা না। তো ভালোই তো, খারাপ তো না, যেভাবে দেখাচ্ছে। এই যে বিভিন্ন ভাবে দেখাচ্ছে। আমি আপনাকে জাস্ট কালারের কথা বলছি বলে এটা দেখাই বলতেছি, যাতে আমরা এখান থেকে কিছুটা ধারণা নিতে পারি। এই যে ডার্ক কালার যদি করি, এই যে, আচ্ছা দেখো, তো এইটাই আর কি কালারের আমরা এক্সাম্পলে। এগুলো থেকে কালার কপি কিভাবে করবে, মানে user decimal code-টা, মানে ওই যে এই ওখানে ওটা লেখাটা ডবল ক্লিক করে কপি নেওয়া যাবে। যেন আরো দেখেন না, আরো অনেকগুলো এক্সাম্পল আপনি দেখতে পারেন এখানে কিভাবে করা যায়। অ্যানিমেটেড র্যান্ডমলি ফ্লাওয়ার্স, পেজ লেআউট থেকে পজিটিভ ডিজাইন, নেগেটিভ ডিজাইন। একটা ডার্ক কালার নিই, ধরেন আমি একদম ডার্ক কালার নিলাম, এদিক থেকে ধরেন না, এই দিক থেকে একদম ডার্ক কালার দিয়ে করলাম আর কি। এরকম কালার গুলো কম্বিনেশন করতে যাচ্ছি। আর এটা হলুদ, এখানে আবার একটু ওয়ান কালার মাল্টিপল কালার সিলেক্ট করা যাবে, হ্যাঁ। যেমন আমি এই কালার গুলো কম্বিনেশন করতে যাচ্ছি, ওকে। তারপরে এটা নিলাম আর কি মাল্টিপল কালার। এই ধরনের ডিজাইনে যদি নেন, আচ্ছা এখানে এটা কি দেখাচ্ছে,
কিভাবে করা যাচ্ছে আচ্ছা, তো যাই হোক আমি এক্সাম্পলটা দেখি। এই কালারগুলোর মধ্যে যদি কম্বিনেশন করি তাহলে ওর নেগেটিভ ভিউতে এরকম আর পজিটিভ ভিউতে এরকম। আপনি মডিফাই করেন একটু, জাস্ট ওরা একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। হ্যাঁ, যাই হোক এই হলো কালারের, এটা কালার স্কিম ডিজাইনার থেকে আসছিলাম, কালার এই বিষয়টা গেল। তাহলে কালার বোঝা গেছে। এখন আসেন ব্যাকগ্রাউন্ড কালার, তো বুঝতে পারলাম ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার দিবেন। এবার আসেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, আচ্ছা আমি এটা রাখি। এটার অর্থ জানেন তো না? এটা হলো সিএসএস এর কমেন্টিং করার জন্য। এইচটিএমএল এর কমেন্টিংটা তো আগে করানো হয়েছে, এটা হলো সিএসএস কমেন্টিং। এখন আমি চাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের ইমেজ বসাতে পারি। এগুলোর জন্য অনলাইনে অনেকগুলো ইয়ে আছে, টুলস আছে, যেমন বিভিন্ন প্যাটার্ন, হ্যাঁ ওয়েব প্যাটার্ন দেন না, ওয়েব প্যাটার্ন লাইব্রেরি গ্যালারি, সেই হিউজ ওয়েবসাইট যারা, যেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন আর কি। ওকে, একটু দেখাই। এই বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড যেগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইটে ইউজ করতে পারি, অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, এগুলো ওয়েবের জন্য মূলত। তা দেখেন আপনি বিভিন্ন ওয়েবসাইটে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কাজ করা হয়, আপনারা মনে করে থাকেন এগুলো হয়তো তারা বানাইছে, অনেক কাজ করছে, জি না। হিউজ অনলাইনে রিসোর্স আছে, এগুলো আপনি ইউজ করাটাই হলো ভালো। ধরুন আমি এটা সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন, এটা নিয়ে ধরেন প্রিভিউ। এখানে কিন্তু ডাউনলোড অপশন আছে, প্রিভিউ ডাউনলোড, প্রত্যেকটারই ডাউনলোড অপশনটা আছে। এটাকে আমি ডাউনলোড করে ফেলি, ম্যানুয়াল ডাউনলোড। ওদের ইমেলটা দিয়ে একটা সাবস্ক্রাইব করতে হবে। ডাউনলোড হয়ে যাচ্ছে অলরেডি, দেখিনি, ডেস্কটপে দিই, হয়ে গেছে। আমরা ওকে, হয়ে গেল সিম, এই তো এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডটা আর কি। হ্যাঁ, সেটা আমরা যদি আমরা ইউজ করি তাহলে ইউজ করতে পারি। ধরুন আমি এটা ফুল বডির ব্যাকগ্রাউন্ডে ইউজ করব, কি নাম এটা, সিম্ফনি। আমি আমার সিএসএস এর মধ্যে বলে দিচ্ছি, ফুল বডি যেহেতু ইউজ করব তাহলে বডিতেই বলবো, তাই না? বডি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল দিয়ে লিখতে হয় এইভাবে, এখানে ওই ইমেজটা বলে দিবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাবেন, ইউআরএল দিয়ে ব্র্যাকেটের মধ্যে ইমেজটা বলে দিবেন। তারপরে আমরা দেখে নিতে পারি, এটা লাগতেছে না, আমি জাস্ট দেখালাম আর কিভাবে অনলাইন থেকে অনেকগুলো রিসোর্স আপনি বের করে দেখতে পারেন যে আসলে কোনটা আপনার জন্য বেটার হয়। এইভাবে হিউজ যে রিসোর্স আছে, দেখেন কত ভালো ভালো। এগুলো আমি আপনাদেরকে কোথা থেকে নেবেন তার ধারণাটা দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ কালেকশনে প্রচুর রিসোর্স এগুলো। যাক, এটাও লাগবে না, আমি জাস্ট দেখালাম যে ব্যাকগ্রাউন্ডে ওটা হয়ে গেছে। এখানে তো আমাদের ডিজাইন হয়ে যাবে, কালার বসবে, পিছনে এখানে দেখা যাবে না, বাট বাইরের একটুকু দেখা যাবে আর কি। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাতে পারি। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজের বিষয়টা ক্লিয়ার আপনাদের। আমি কোথায় যেন ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছিলাম, এটা এটা আপাতত ইউজ না করি, আমি ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে শিখিয়ে দিই।
তাহলে ব্যাকগ্রাউন্ড হাইফেন ইমেজ ইউআরএল দিয়ে সিম্ফনি পিএনজি, এই হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ। কিন্তু আপনি খেয়াল করছেন কিনা জানি না, ওখানে সিম্ফনি বা এখানে আমাদের ইমেজটা কিন্তু এত বড় না, আপনি খেয়াল করছেন এটা এত বড় একদম না। ছোট একটা ফাইল এটা ফাইলটা হলো এত পিএক্স বাই এত পিএক্স, পুরোটা হয়ে গেছে। কারণটা কি? এভাবেই আমরা এই জন্য একটা ইমেজ যদি একই রকম হয়, আপনি খেয়াল করেন না ডিজাইনটা একই রকম, কিন্তু একটু পর্যন্ত এখানে এসে কোথাও না জোড়া লাগছে, বুঝতে পারতেছেন না আর কি। আমি দেখাই, ইমেজটা কিন্তু রিপিট হয়েছে, ব্যাকগ্রাউন্ড হাইফেন রিপিট কোলন নো রিপিট, মানে রিপিট না হওয়া, একবারই বসবে আর কি ইমেজটা। আসলে ইমেজটা এত বড়, এটাই হলো অরিজিনাল ইমেজ, এটা রিপিট হয়ে চতুর্দিকে চারিদিকে চলে গেছে। আর এটা আপনি যদি শুধু মনে করেন যে পাশাপাশি রিপিট হোক, পাশাপাশি রিপিট হোক, রিপিট হাইফেন এক্স দিবেন, তাহলে পাশাপাশি রিপিট হবে। রিপিট হাইফেন ওয়াই দিলে নি- নিচে নিচে রিপিট হবে, এগুলো না রাখলে ভালো। পাশাপাশি রিপিট হয়েছে, ওয়াই দিলে নিচে নিচে রিপিট হবে, কিছু না দিলে চতুর্দিকে রিপিট হবে। আর যদি না চান তাহলে নো রিপিট দিবেন, বুঝা গেল? আচ্ছা, এটার ব্যবহারটা বলি। আপনি যখন কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু বসাবেন, আসলে পুরোটা ইমেজ বানানো হয় না, এক পিএক্স এর একটা লাইন নেওয়া হয়, এটা ব্যাকগ্রাউন্ড রিপিট এক্স দিলে পুরোটা মিলে যায় এভাবে ব্যাকগ্রাউন্ড গুলা। কারণ এটা এই জন্য বললাম, আপনি কোনো একটা ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখলেন কিন্তু কোনো মতেই ডাউনলোড করতে পারতেছেন না, আসলে ওটা ইমেজ নেই, এটা জাস্ট এক পিক্সেল একটা লাইন, এটা রিপিট করে ওভাবে নিয়ে দেওয়া হয়েছে এইভাবে। কথাটা বুঝতে পেরেছেন? আহ, আচ্ছা, আমি এটা নো রিপিট দিই। আমি চাচ্ছি সেটা আর একটু বড় হোক, সেটাও করতে পারেন। এটা হলো ব্যাকগ্রাউন্ড সাইজ, কত বাই কত চাচ্ছেন আপনি সেটা এখানে বলে পার্সেন্টেজ দিয়ে বলে দিতে পারেন। সাইজগুলো অলওয়েজ পার্সেন্টেজে হয়, স্পেসিফিক পিক্সেল হয়। আর আমি দিলাম 600 পিএক্স, 600 পিএক্স। এটা হলো ওয়েট, একটা হাইট, এটা আমি 800 দিয়ে দিই বোঝার জন্য। এটা ওয়েট, একটা হাইট, এভাবে কোনো কমা সেমিকোলন কিছু হবে না, মাঝখানে একটা স্পেস হবে মাত্র। দেখেন ওভাবে সাইজগুলো হয়ে গেছে, 800 পাশাপাশি 600, এই এভাবে আমরা করতে পারি। ধর আমি 3 করে করি, 300 ইন্টু 300, এইভাবে। আপনি বলতে পারেন যে না, এটা এই পাশে আসলে তো ভালো হতো। এটা হলো ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন মেজে টপে বসবে কিন্তু রাইটে, তাহলে টপ রাইট, তাহলে টপ লেফট, তারপরে বটম লেফট, বটম রাইট, অথবা সেন্টার, আপনি সব জায়গায় বসাতে পারেন ইমেজটা, যে কোনো পজিশনে ব্যাকগ্রাউন্ড ইমেজটা। এটা এভাবে আসতেছে কেন? কারণ আমাদের যদি এমনি এইচটিএমএল এর মধ্যে কোনো ইমেজ বসাই, তাহলে ডিপকে আমরা ইজিলি সিএসএস দিয়ে কন্ট্রোল করতে পারবো, তুমি এদিকে যাও এদিকে যাও, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই জন্য আমি এটা স্পেশালি ভাবে দেখাচ্ছি। এটা এদিকে চলে যাবে, বটম দিলে বটমে যাবে, সেন্টার দিলে মাঝখানে আসবে। মাল্টিপল ইমেজ কি ব্যবহার করে? হ্যাঁ, ওটা সিএসএস দিয়ে দেখাবো, সেন্টারে চলে এসছে। তাহলে আমরা ইমেজটাকে এভাবে কন্ট্রোল করতে পারছি। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ বুঝতে, ব্যাকগ্রাউন্ড কালার বুঝলেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ বুঝলেন, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, ক্লিয়ার? সেন্টার থেকে রাইটে দেওয়া যায়, মাঝখানে দেখেন গেল, এটা আশা করি পারা যাবে। ওকে, এটা আমি আপাতত করছি না, এটা কাজ করি, ওটা ব্যানারে নিয়ে আসি।
ব্যানারের মধ্যে বসে ব্যাকগ্রাউন্ড রিপিট টিপি টেক্সট ওকে এতটুকু করে দিলাম এতটুকু রাখলাম এখন আমরা মেনুটা তৈরি করব এপাশে মেনুটা তৈরি করব মেনু তৈরি করার জন্য আগে মার্কআপ করতে হবে কি কি থাকবে না থাকবে তারপর আসতেছে ডিজাইন অলওয়েজ মার্কআপ তারপরে ডিজাইন আমি এই জন্য মার্কআপ করার জন্য ন্যাবের মধ্যে যাচ্ছি href equal to home sh home about services ধরেন registration login contact us ব্লগ এভাবে আমি কিছু মেনু রাখলাম কিভাবে দেখাবে জানেন এখন এই অগোছালো করে দেখাচ্ছে এটাকে আমি সুন্দর এটা আকর্ষণীয় মেনু কিভাবে বানানো যায় আমরা সিএসএস এ যাচ্ছি মনে রাখতে হবে এটা হলো ন্যাপ ক্লাসের নাম ভিতরে এ আমি এখানে ন্যাবের মধ্যে যে এ আছে কারণ এ আরো অনেক জায়গায় থাকতে পারে কিন্তু সবগুলো না শুধু ন্যাবেরটা যে এ আছে প্রথমে আমি একটা কাজ করি আন্ডারলাইনটা উঠিয়ে দিই এটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন টেক্সট ডেকোরেশন না তাহলে আন্ডারলাইনটা উঠে যাবে টেক্সট ডেকোরেশন না কিন্তু টেক্সট ডেকোরেশন যদি আন্ডারলাইন দেন আন্ডারলাইন হবে এতে ডিফল্ট আন্ডারলাইন থাকে যদি কোনো একটা h1 এর মধ্যেও যদি বলে দেন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন ওখানে আন্ডারলাইন হবে আন্ডারলাইন দেওয়ার নিয়ম হচ্ছে সিএসএস দিয়ে এইভাবে আর যদি আপনি উপরে লাইন অনেক সময় থাকে না লেখার উপরে লাইন থাকে ওভারলাইন এটা হলো ওভারলাইন তাহলে উপরে লাইন হবে এই হলো টেক্সট ডেকোরেশন আমি নাম দিলাম আমার লাগবে না তাই নাম দিলাম এবার একটু আরো দূরে আনতে যাচ্ছি তাহলে দেন আপনার প্যাডিং দুটি বিষয় এটা মার্জিন এটা প্যাডিং মার্জিন হচ্ছে কি জায়গা থেকে দূরে সরে আসবে একেবারে যতটুকু মার্জিন 10px তাহলে 10px এর জন্য যে জায়গাটা এরিয়া বললাম সেটা অতটুকু ছেড়ে দিবে আর প্যাডিং মানে হচ্ছে কি নিজের ভিতরে রাখবে বাট লেখা সরে আসবে বাট এরিয়াটা নিজের মধ্যে আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি আমি বক্সগুলোর মধ্যে এরিয়াটা কিন্তু মার্জিন দিছি না প্যাডিং দিছি মনে আছে মার্জিন এখন যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই এখানে কোনো ইয়ে থাকবে না কি লেখা মানে কোনো কালার হবে না কিন্তু আমি যদি প্যাডিং দিয়ে যদি দিই তাহলে ওগুলো তো কালার হয়ে যাবে প্যাডিং মানে হচ্ছে এরিয়াটা নিজের মধ্যে মার্জিন মানে হচ্ছে এরিয়াটা বাইরে আমি বুঝাতে পারিনি মনে হয় পরে দেখাতে হবে আচ্ছা আমি ওই বক্সগুলোতেই দিচ্ছি একেবারে দেখেন না আমি এখানে মার্জিন কত 18px না এখানে আমি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই ব্যাকগ্রাউন্ড আর একটা দেখেন এই বক্সগুলো শুধু হয়েছে মার্জিন এরিয়াটা কিন্তু বাইরে রেখে দেওয়া হয়েছে কিন্তু আমি 18px করে কিন্তু মার্জিন দিয়েছি ওটা বাইরে বাট এটা যখন এখন প্যাডিং করে দিব আপনি তখন দেখেন ওই এরিয়াটাও নিজের মধ্যে নিয়ে নিবে এরিয়াটা সহ নিজের মধ্যে এরিয়াটা আছে ওটা এখন কি হয়েছে ওই আমার বক্সের এরিয়া আর মার্জিন এরিয়া দুটো মিলে নিজেরা কিন্তু ওই মার্জিনের বাইরে আমার বক্সটা বসতেছে
কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া কথা সেটা বুঝতে পারতেছেন। ব্যাকগ্রাউন্ড কালার প্রতি বক্সটা কি সেম পজিশন আছে? সেটাও তো একটা প্রশ্ন। দেখেন তো, মানে ওই যে এরিয়াটা নিজেদের মধ্যে নিয়েছে, আর মার্জিন দিলে এরিয়াটা বাইরে ফেলে দিবে। এটা হলো বাইরে, একটা হলো নিজের, এটাই, এটা হবে মার্জিন। যেহেতু আমি এরিয়াটা বাইরে রাখতে চাচ্ছি, এটা আমি ওই এরিয়াটা আমার বক্সের ভিতরে রাখতে চাচ্ছি না, এটা বাইরে রাখতে চাচ্ছি, তাই ওই মার্জিন দিলাম। এখন এরিয়াটা বাইরে ফেলে দিছে, আগে নিজে নিয়ে রাখছিল, এখন বাইরে ফেলে দিছে, পার্থক্য ওখানে। এখন আসেন, আমি এক্ষেত্রে আমার মার্জিনই দরকার হয়েছিল, কারণ মাঝখানে একটা গ্যাপ দরকার ছিল। আমি চাচ্ছিলাম এখানে কিছু মেনু বানাবো, এখানে কিন্তু মার্জিনটা প্রযোজ্য হবে না, কারণ তখন ফাঁকা 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 মেনু হয়ে যাবে। আমি ভাবছিলাম কি সবগুলো একটা কাছাকাছি থাকবে। দেখেন না, আমি মেনুর মধ্যে দিলাম, এখানে আমি বললাম যে আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই এগুলোর মধ্যে, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা এটা এড়িয়ে দিই, তারপরে বর্ডার দিয়ে দিই একটা, তাহলে বুঝতে পারবেন বর্ডার, এটা আমি তুলে দিব হোয়াইট 1px solid হোয়াইট। এখন দেখেন না এদের মধ্যে ঘটনা কি কি, বুঝতে পেরেছেন? এইভাবে আমি যদি মার্জিন দিই মাঝখানে ফাঁকাটা বেড়ে যাবে, ফাঁকাটা যতটুকু মার্জিন দিই অতটুকু ফাঁকা হয়ে যাবে, কিন্তু আমি যদি প্যাডিং দিই ফাঁকা থাক মারবে না, ঘরটা বড় হয়ে যাবে, মানে কাছাকাছি থাকবে। তার মানে এক্ষেত্রে আমার প্যাডিংই দরকার হচ্ছে, কিন্তু ওখানে ছিল মার্জিন দরকার। এটা আপনার কাজের উপরে ডিপেন্ড করবে কোন সময় কোনটা দরকার হচ্ছে। আমি এখানে প্যাডিং দিচ্ছি। আচ্ছা, এখানে আমি দিলাম এ, এ মানে একটা লিঙ্ক, কিন্তু সব লিঙ্ক সবগুলো যেহেতু এ, এখন একটা কমান্ড আমার সবগুলো এর মধ্যে কাজ করবে, প্রতিটা কিন্তু আলাদা আলাদা। আমি এখানে ধরেন 30px দিলাম, তাহলে উপরে নিচে ডানে বামে সব জায়গায় 30px প্রয়োগ হবে। দেখেন না, এই 30px প্রয়োগ হয়েছে উপরে, মানে লেখাটার উপরে 30, নিচে পাশে সব জায়গায় 30px করে সে মার্জিন নিচে। আমি চাচ্ছিলাম পাশাপাশি 30 হবে, উপরে নিচে নয়, উপরে নিচে ধরেন 5px মাত্র, উপরে নিচে, এই জন্য দিলাম এখানে 5px স্পেস 30px। তাহলে ঘটনা কি হবে, উপরে নিচে 5px পাশাপাশি 30px, কিন্তু প্যাডিং দেওয়াতে এরিয়াটা বক্সের ভিতরে ঢুকাই ফেলছে। কিন্তু যদি মার্জিন দিতাম এরিয়াটা লেখার পাশাপাশি চলে আসতো, বর্ডারটা বাইরে বাইরে ফাঁকা ফাঁকা রয়ে যেত মার্জিন দিলে। প্যাডিং মার্জিন বুঝে গেছে আপনি আপনি বুঝছেন? আচ্ছা, আমি এটা ফিল আপ করতে যাচ্ছি, কতটুকু দিলে হবে আই এম নট শিওর। রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট থেকে দেখে নিতে পারি, এই সিলেক্ট করা আছে, এখানে এটা বাড়াতে থাকি 30টা, একটু দিলেই হচ্ছে, একদম একুরেট করা যাচ্ছে না, করা যাবে, পরে করব। 36 দিয়ে দিই আপাতত, ওখানে দিলাম 36, 37 দিয়ে দিই। আমি বর্ডারটা আপনাদের একটু করে বোঝানোর জন্য দিয়েছিলাম, এটা আমি বর্ডার রাখবো না, এটা বর্ডার দরকারও নাই এখানে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম। হ্যাঁ খোলা, আজকেও খোলা ছিল। আচ্ছা ঠিক আছে, বসিয়েন একদিন, কালকে থাকবো, কালকে আসতে পারবেন। ও আচ্ছা, হ্যাঁ কালকে আসেন, কালকে আসেন 12টা থেকে। হুম, ঠিক আছে। গেল, এতটুকু তো ক্লিয়ার। তাহলে এইভাবে আমরা মেনু তৈরি করে নিলাম। উপরেরটা একটু অ্যাডজাস্ট করে। আসছি। এখানে একটা প্রবলেম হচ্ছে মাঝখানে ফাঁকাটা কোত্থেকে আসছে, ফাঁকা তো হওয়ার কথা না, এটা আর কি, মাঝখানে ফাঁকা। এই জন্য আমরা একটা কাজ করি কি, ডিসপ্লে ব্লক, এখানে আমরা লিখি ডিসপ্লে কোলন ব্লক। ব্লক দিলে কি হয়, পুরো যতগুলো আছে সবগুলো এক হয়ে যাবে, মানে এটা নিজের একটা ব্লক হয়ে যাবে। এটা হলো ব্লকের কাজ। মানে আপনি যদি কোনো একটা
ক্লাসের মধ্যে ব্লক দিয়ে দেন, তাহলে এর ভিতরে যা কিছু আছে সব নিজের নিজের একটা ব্লকে তৈরি হয়ে যাবে। এখন কিন্তু প্রতিটা আলাদা আলাদা, আমি যেহেতু ওখানে আলাদা আলাদা করে ব্যবহার করেছি, ওদের মধ্যে কোনো রিলেশন নাই, কিন্তু ব্লক দেওয়াতে নিজেদের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট হয়ে যাবে। দেখেন না, ওই যে ব্লক হয়ে গেছে, পুরোটা এক হয়ে গেছে এবং নিচে নিচে চলে আসছে। কিন্তু আমার দরকার তো পাশাপাশি, হ্যাঁ পাশাপাশি পাঠিয়ে দেওয়ার জন্য দেওয়া হয় ফ্লোট লেফট, মানে আছে আগের কাহিনীটা আর কি। ফ্লোট লেফট দিলাম, এখন দেখবেন ওটা পাশাপাশি চলে গেছে এবং এদের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ হয়ে গেছে, মাঝখানের স্পেস গুলো চলে গেছে, গেছে না? আচ্ছা, এবার আমরা, এবং ঘরের মধ্যেও সমান হয়ে গেছে। একটা কাজ করি, হাইটটাও দিয়ে দিই, হাইট 100%, তাহলে কি হবে, ওই বরাবর হয়ে যাবে, তো বেশি হয়ে গেছে, তাহলে আমার এই প্যাডিং এটা বাদ দিতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? হাইট 100%, প্যাডিংটা তখন বাদ দিয়ে দিলাম। এটা আমাদের বুঝতে অনেক সময় লাগবে। এখন বোঝেন নাই না বুঝছি, তো, মানে আর সময় কি জন্য? না প্যাডিংটা যে বাদ দিলে এটা ঠিক হয়ে যাবে। না, আমি 100% দিলাম, 100% হয়ে গেছে, তার উপরে দেখলাম বাইরে চলে গেছে, তো নিচে আবার প্যাডিং এর কারণে বাইরে হয়ে গেছে, কারণ 100% প্লাস প্যাডিং যুক্ত হয়ে গেছে না। প্রথমটা তো টপ আর বটম। অথবা ওটা বাদই দেন, আর একটু প্যাডিং বাড়া দিলেও তো মিলে যেত, আমি 100% দিলাম না, একটু প্যাডিং বাড়া দিলেও মিলে যেত, একটা হলেই হয়, কাজটা আপনার মতো। কিন্তু এইদিকে আমি একটু মিলিয়ে দিই, রাইট ক্লিক, ইন্সপেক্ট এলিমেন্ট, এই যে এটা আর একটু বাড়াই দিলে কতটুকু মিলে দেখে, এটা ধরেন 39 দেখা যাচ্ছে, 39, কোনটা এটা, এটা 39 দিলাম পরে, হ্যাঁ ইএম আছে, ইএম দিলে পারফেক্ট হয়, ইএম দিয়ে পিএক্স না দিয়ে ইএম দিলে একদম মিলে। যাক, এটা মিলাবো পরে, আমি আর একটু সহজ করে আগাই। তাহলে এইভাবে আমরা করে নিলাম আর কি, আর লেখাগুলো আবার ইয়ে হয়ে গেল। আচ্ছা যাক, মাউস নিয়ে গেলে কালার চেঞ্জ হয়ে যায় না, ওটাকে বলা হয় হভার ইফেক্ট, হভার মাউস নিয়ে গেলে চেঞ্জ হবে। আচ্ছা, এখানে দেখেন আমি কি কি ব্যবহার করেছি, আন্ডারলাইন উঠাই দেওয়ার জন্য প্রথমে আমার প্রয়োজনের পরে চিন্তা করলাম এখানে আন্ডারলাইন বাদ, তাহলে টেক্সট ডেকোরেশন নান, পরে চিন্তা আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এবার চিন্তা করলাম প্যাডিংটা ঠিক করি, এবার ডিসপ্লে ব্লক দিলাম কি জন্য, ওই যে রিলেশন বিল্ড আপ করার জন্য, হাইটটা এটা দিতে পারেন অথবা প্যাডিং দিতে পারেন। এখন আসেন, আচ্ছা এই আমি প্যাডিং একটু আগে কত দিয়েছিলাম, এটা না দেন, প্যাডিং 5 এর জায়গায় 7 দেন তো, এখনো ঠিক আছে, পারফেক্ট। এটা প্যাডিং দিয়েছি এবং লেখাগুলো মাঝখানে থাকছে, কারণ লেখার উপরে আর নিচে দুই জায়গায় 7 7 করে ওরা প্যাডিং নিয়েছে, ঠিক আছে এখানে থাক। এবার হ্যাঁ, ডিজাইন চেঞ্জ করতে কি করতে হবে? লেখার ডিজাইন চেঞ্জ করবেন, তাহলে এখানে আসেন আবার ফন্টের, ফন্ট হাইফেন, ফন্ট ফ্যামিলি দিয়ে কি দিব, আমি সাপোজ আমি এরিয়াল দিব অথবা এরিয়ালই দিই, এরিয়াল দিলাম, তারপর ফন্ট একটু ফন্ট সাইজ একটু বড় করে দিবে, হ্যাঁ ফন্ট হাইফেন সাইজ সেটা দিলাম ধরেন 20 px করে, তারপরে ফন্ট স্টাইল হাইফেন স্টাইল এটা বোল্ড করে দিই, এই আপনি করে দিতে পারেন, ফন্ট সংক্রান্ত যা যা দেওয়া দরকার সব আমরা এখানে করে দিতে পারি। এই যে ওভাবে হয়ে গেছে, বেশি বড় হয়ে যাচ্ছে, আমাদের সাথে মিলতেছে না, এভাবে করতে পারবেন না, কেটে বলতে চাচ্ছি আপনি যা যা করবেন আর কি। তাহলে আপাতত এইভাবে থাকলো, আমি যাচ্ছি এখানে মাউস নিয়ে গেলে যেন ওই ব্লকটা ডিফারেন্ট কালার হয়ে যায় বা ইয়েলো হয়ে যায়, এইভাবে আসি, ডট ন্যাবের মধ্যে, এর মধ্যে যদি মাউস নিয়ে দেওয়া হয়, নেবের মধ্যে যে এ আছে তার মধ্যে যদি মাউস, হবার মানে কি মাউস নিয়ে যাওয়া, উপরের দিকে মাউস রাখা, তাহলে আমি বললাম কিছু চেঞ্জ করবো না, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম কি ইয়েলো, ব্যাস সিম্পলি, তাহলে আমি মাউস নিয়ে গেলে ওখানে ওখানে ইয়েলো হয়ে যাচ্ছে। এখানে একটা আবার লাইন, ওই যে উপরের লাইনটা উঠাই দিতে হবে আর কি, এই এখানে যে নিচে উপরে নিচে বর্ডার করতে আছে না, এটা ন্যাবের মধ্যে দেওয়া হয়েছিল আর কি, এই যে বর্ডারটা উঠাই দিলাম, আলটিমেটলি আমরা আরো পরে বর্ডার সব উঠাই দিব।
এই এইভাবে আমরা সিম্পলি আর কি এটা ন্যাব বা নেভিগেশন বার বানাতে পারি। দেখলাম তুমি লিখি এটা গেল। তাহলে মেনু মেনু যখন ধরেছি একেবারে শেষ করে দিই। আমরা এটা একটা মেনু বানাই দেখালাম আর কি। আমরা চাইলে ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি, মাউস নিয়ে গেলে আসবে এরকম মেনু বানাই না, ড্রপ ডাউন মেনু এরকম আর কি। ড্রপ ডাউন মেনু আগামী দিন বানাবো, আজকে আরো বাকি কাজগুলো শেষ করে ফেলি। ধরেন এখানে আর কি আমি এখানে তো যেহেতু স্লাইড শো বানাবো, এখানে ব্যানার একটা বানাই দিব, সেটা তো বুঝতেই পেরেছেন ব্যানার কিভাবে বানাবেন। আর এখানে স্লাইড শো গুলো আনবো। কিন্তু এই সার্ভিস বক্স গুলোর মধ্যে আমার আইডিয়াটা হচ্ছে কি, এখানে একটা প্রথমে ইমেজ বসবে, তারপর একটা আমাদের ওই সার্ভিসের নামটা বসবে, তারপর একটা প্যারার মতো থাকবে, একটা রিড মোড বাটন থাকবে। আমি একটা করে দেখাই, সেটা চারাতে অ্যাপ্লাই করা যাবে। কিন্তু এই ইমেজ যে আনবো, যেমন আমি ওয়েব ডিজাইন, তো ওয়েব ডিজাইনের একটা ইমেজ থাকলে ভালো লাগতো, এই মাঝখানে করে বসবে তাও আবার। এইগুলো পাবেন হলো আইকন ফাইন্ডার থেকে, iconfinder.com থেকে। কি আইকন লাগবে আমি বললাম ওয়েব ডিজাইন, যে আইকন লাগবে যে ধরনের আইকন লাগবে ওখানে ভাবে সার্চ দিবেন, গুগল ওভাবে পাবেন না, এখান থেকে নেবেন। আপনার যত ধরনের আইকন লাগবে সেটা দেখে দেখে নেন। ধর আমি যাচ্ছি এইটা HTML CSS সহকারে, এইটা অতএব এটা হলেই হবে। ধরেন আমি এটা মনে হয় ভালো লাগতেছে নাকি, এটা ওয়েবের আওতায় পড়তেছে না, এটাই নেই। PNG ফরম্যাটে সেভ দিলাম। আমি সব ইমেজগুলো ইমেজের মধ্যে রাখি। এটা ধরেন ওয়েব, রাখলাম ওয়েবটা। আমার বক্স গুলো কোথায়, এই সার্ভিস বক্স, এটা ফার্স্ট ওয়ান। আমি প্রথমে H1 এর ভিতরে রাখি, H1 এর মধ্যে এটা সমস্যা নেই, H2 3 4 এটা রাখলেই হয়, কারণ আমি ইমেজকে কন্ট্রোল করতে পারবো না এটা, এই জন্য আমি এটা দিয়ে কন্ট্রোল করবো আর কি। img src equal to ইমেজেস এর ভিতরে যে web ডট png না ছিল, png h3 টা, তারপরে আবার এখানে আরেকটা h2 দিই, h2 দিয়ে রাখলাম ওয়েব ডিজাইন, h2 টা শেষ করে দিলাম। তারপর একটা প্যারা দিলাম আবার, we provide web design services for global and local companies, এটা দিলাম ধরেন না। আমি আরেকটু প্যারাটা বড় করে দিই। ওকে, এবার একটা বাটন দিয়ে দিই, প্যারার মধ্যে দিয়ে দিই বাটনটা। এখানে দিয়ে দিই বাটন, বাটন দিয়ে দিলাম, বাটন শেষ করে দিলাম। ঠিক আছে, এখন আমাদের ডিজাইনটা একটু দেখা যাক কি হলো। আমি উপরে নিচে কিছু করিনি, জাস্ট উপরে নিচে লিখে গেছি আর কি যা যা দেওয়া দরকার। এটাকে একটু সাজাবো, একটু অ্যারেঞ্জ করি আমরা। একটা যেভাবে করবো বাকি তিনটা কিরকম করবো, আমি কিন্তু সব বর্ডার উঠে দিব পরে, তখন অনেক সুন্দর লাগবে। এই ক্ষেত্রে আমরা বক্সের মধ্যে কাজ করবো মূলত। আমরা এখানে আসি, বক্সটা একটা করা আছে অলরেডি। এখানে যদি টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে কাজ হবে, দেখেন তো।
টেক্সচার লাইন সেন্টার, কারণ সব বক্সের মধ্যেই তো, সব একসাথে কমান্ড হয়ে গেছে, শেষ তো, কারণ ওগুলো সব বক্সের ভিতরে না। আবার আসতে পারে কোনটা কতটুকু ছোট হবে, কোনটা বড় হবে, কোনটা কতটুকু নিচে আসবে, এগুলো আপনি কোনটা কোন কালার হবে, এই জিনিসগুলো মেনটেন করা। যেমন আমি এটাকে লাল করে দিব, এটাকে একটু ফাঁকা ফাঁকা করবো, এটা একটু আর নিচে নামাবো, ওরকম করতে পারি আমরা। যেমন ধরেন আমি বক্সের মধ্যে যে এইচ টো না ছিল, হ্যাঁ এইচ টু ছিল, সেটা আমি একটু, আমি বললাম কালার হবে রেড দিলে ওখানে ভালো দেখাবে। আর বক্সের মধ্যে যে প্যারা আছে সেটা টেক্সট লাইন হবে জাস্টিফাই, টেক্সট হাইফেন অ্যালাইন, অ্যালাইন তো বুঝো নাকি, যেটা জিজ্ঞেস করবেন জাস্টিফাই, ওকে। তারপরে ওকে ফাইন হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু একটু মার্জিন রাখবো, এটা একটু মার্জিন হবে, মার্জিনটা এখানে রাখি দুপাশে, মার্জিন কোলন 0 px, আর উপরে নিচে রাখলাম 20 px, পাশাপাশি 0, না 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 ভুল হচ্ছে, এটা 20 px, তাই 20 px থাক, চতুর্দিকে থাকুক, সমস্যা নাই, চতুর্দিকে 20 px থাকবে, ওকে ফাইন। ওয়েব ডিজাইন, এবার লেখাটা একটু মাঝখানে, লাইনের মাঝখানে গ্যাপ রাখা যায় তো নাকি, ভালো লাগবে, লেখার মাঝখানে, লাইনের মাঝখানে গ্যাপ, তাহলে হবে প্যারার মধ্যে, লেখার মধ্যে মানে প্যারা। আমি এটা বলা হয় হলো লাইন, লাইন হাইট। লাইন হাইট, লাইন হাইফেন হাইট, লাইন হাইট একটা পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন, পার্সেন্টেজ দিলে, যেমন আমি 200% দিলে যা আছে তার ডাবল হবে, 150 দিলে 1.5 গুণ হবে, অথবা আপনি ডিরেক্টলি ইয়া দিয়েও দিতে পারেন, ওই যে পিক্সেল দিয়েও বলে দিতে পারেন আমি 200% দিই, না 150% দিই, 150%, মানে কি যা আছে তার 1.5 গুণ, ওভাবে আসছে। এবার আমি এটার নিচেও এটা মানে মার্জিন দিয়ে দিই, মার্জিন বটন, ওই যে ইয়ার জন্য, বাটনের জন্য, মার্জিন হাইফেন বটন বলে দিতে পারেন, আমি মার্জিন দিয়ে একসাথে বলে দিতে পারি, অথবা মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, টপ সব বলে দিতে পারেন। আমি এটা তাও 20 px করে দিলাম, তাহলে এটা ধরেন এটা ডিজাইনটা হয়ে গেল। এইভাবে আমরা দেখেন এখানে একটা মার্জিন রাখলে ভালো হতো, তাহলে আমি ওভাবেই করি, মার্জিন বটম একসাথে লিখে ফেলি, তাহলে তাই আলাদা আলাদা করে লিখতে পারতেন, একসাথে লিখে ফেলতে, মার্জিন দিলাম, তাহলে ফার্স্টে 20 থাক না, 20 দিলে সমস্যা কিছু তোর পাশে, এখনই ভালো দেখাচ্ছে, ছোট ছোট থাকুক, উপরে নিচে রানাবাইন ছোট করে থাকুক, মিলতেছে তো। তাহলে এইভাবে আমি আমার প্রত্যেকটা ঘরেকে মিলাইলে, বড় বড়গুলো উঠাই দিলে, বড়গুলা রিড মোডটাকে যদি হোভার করতে চাই, এগুলো আমি বোর্ড স্টাফ দিয়ে করবো, এই বাটন দিয়ে না, এগুলো অনেক স্টাইল করা যায়। আমি আসলে আমার নির্ধারিত যে কোডগুলো, আমি কোড সিকোয়েন্স করাচ্ছি, কোড করাতে গিয়ে যেটা যখন মিলানো যাচ্ছে সেটা মিলিয়ে দিচ্ছি আর কি, আসলে প্রজেক্ট করাচ্ছি না, মানে কোডগুলোর একটা সিকোয়েন্স আছে না, সেটাই করাচ্ছিলাম। তাহলে আমরা এতটুকু পর্যন্ত করলাম, এরপর আসেন, হ্যাঁ লেখা নিয়ে কাজ করছিলাম, লাইন হাইটটা আপনারা বুঝতে পারছেন। একইভাবে আপনি চাইলে লেখার এই যে ওয়ার্ডগুলো বা অক্ষরগুলোর মাঝখানেও গ্যাপিং করা যায়, কিরকম দেখেন না, এখানে যেহেতু প্যারা, এখানে করা যাবে, যেমন ধরেন ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড হাইফেন স্পেসিং, তাহলে ওয়ার্ড বাই ওয়ার্ড গ্যাপিং হবে, 20 px এ দিব যেন বোঝা যায়, পরে উঠাই দিব, এটা হলো ওয়ার্ডের মধ্যে গ্যাপিংটা, ওয়ার্ড বাই ওয়ার্ড স্পেসিং। আবার বলতে পারেন যে আমি লেটার স্পেসিং, ওয়ার্ড লেটার তো বুঝেন না, লেটার স্পেসিং, তাহলে অক্ষরগুলোর মধ্যে গ্যাপিংটা হবে, তাহলে ওয়ার্ড বলেন, লেটার বলেন, লাইন বলেন, সব আপনারা বুঝতে পারছেন, এটা দরকার নাই, লাগবেই না একেবারে। আরেকটা কাজ করতে পারেন, যে আপনি যদি মনে করেন যে আমি এটার প্রথম অক্ষরটা বড় করব, ম্যাগাজিনের মধ্যে প্রথম অক্ষর শুরু করার সময় অনেক স্টাইলিং থাকে না, প্রথম অক্ষর বড় করবো, লাইন কালারটা লাল করব, তাহলে করবেন কিভাবে, এইভাবে যে বক্সের মধ্যে যে প্যারাটা আছে, কুলন ফার্স্ট হাইফেন লেটার, ফার্স্ট লেটার, তাহলে সব প্যারা না, বক্সের মধ্যে যে প্যারাটা আছে কোলন দিয়ে ফার্স্ট লেটার, এভাবে ফার্স্ট লাইনে বলতে পারেন, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন,
বললাম ফন্ট সাইজ হবে ধরেন 50 px আর কালার হবে রেড, সিম্পলি বলে দিলাম। এভাবে হলো, আমরা করতে পারলাম, স্টাইলিং করতে পারলাম। বুঝে গেছে? তো 3টে বক্সেই হয়ে যাবে কেন এটা? হ্যাঁ, কমান্ডের মধ্যে 3টা হয়ে যাবে। হ্যাঁ, আলাদা হ্যাঁ, করতে চাইলে আপনি জাস্ট আপনি এখন কি হবে, আপনার শুধু ইমেজ আর S3 বা এগুলা শুধু আনে বসাই দিবেন, আপনাকে আর ডিজাইন করতে হবে না। যে কোনো বক্সের প্যারাতে হবে, বাট অন্যগুলোতে না। না না, এই বক্সের গুলোতে হবে শুধু। অনলি এর নেভিগেশনের বক্সের না প্যারা। না, হ্যাঁ, নেভিগেশন না, এই বক্স আর কি, ধরেন যে ক্লাস দিছি ওই ক্লাসের বক্স, মানে যে ক্লাস আমি বক্স নামে তো একটা ক্লাস, বক্স একটা ক্লাস, এই ক্লাসটা আবার অন্য কোথাও ইউজ করব না, এক একটা ক্লাস শুধু এক জায়গার জন্য ইউনিক, সুতরাং এখানে অ্যাপ্লাই হবে আর কোথাও না। আচ্ছা, এটা ফার্স্ট লেটার এক্সপ্রেশন। হ্যাঁ, এই যে ধরেন আপনি লিখে বলছেন স্মল লেটার, এখন চাচ্ছেন ক্যাপিটাল লেটার আনবেন, অথবা এরকম দরকার হয় না যে বিভিন্ন লেটারে পরিবর্তন করা। এটা 40 দিয়ে দিই। এখানে প্যারা মানে এখানে, এটা আমি স্পেশালি ফার্স্ট লেটার সিলেক্ট করার জন্য এখানে করছি, এখানে দিতে সব লেটারই হয়ে যাবে, এই জন্য ফার্স্ট লেটার বা ফার্স্ট লাইন আমি আর লাইনটা দেখালাম না, এখানে ফার্স্ট লাইনও দিতে পারেন, তাহলে প্রথম লাইনটাতে ইফেক্ট হবে। কি ইফেক্ট হবে? ভিতরে যা বলবেন তাই হবে। আচ্ছা, প্যারা এখন হচ্ছে টেক্সট ডেকোরেশন। ট্রান্সফর্ম, হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ এগুলো বলতে পারেন। দেখি আপার কেস দিয়ে দেখেন তো, আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, বড় হাতের হয়ে গেল। লেখালেখি বলছেন যে এটার সমস্যা নেই, তারপর আপনার আপার কেস লোয়ার কেস দেন। লোয়ার কেস ছোট হাতের হয়ে যাবে সব, একদম সব ছোট হাতের। এইভাবে আমরা মানে মানে লেটার গুলো চেঞ্জ করতে পারি সিএসএস এর কমান্ড দিয়ে। আচ্ছা, আর না দিলে ডিফল্ট যেরকম আছে ওরকম হবে আর কি। ডিজাইন গুলো আসলে এভাবেই করা হয়। টেক্সট ট্রান্সফর্মটা ওটাই দিচ্ছি, মনে থাকবে ট্রান্সফর্মটা। অথবা কমেন্টিং করলে এখানে উপরে টেক্সট ট্রান্সফর্ম দিলে ভালো ছিল, নিচে নেমে গেছে। তাকে এটা একটা স্টাইল, মাঝখানে করে টাকাটা। বাটনগুলো অনেক আকর্ষণীয় হবে, অনেক অনেক ইফেক্ট করে দেওয়া যাবে। আমি এটা কাজ করি ডিপ থেকে ডিপ পর্যন্ত, তো এগুলো সবগুলোতে কপি করে বসিয়ে দিই। আপনি কন্টেন্ট চেঞ্জ করে দিবেন, ভালো দেখাবে। কন্টেন্ট চেঞ্জ করে দিবেন, ইমেজ চেঞ্জ করে দিবেন। স্যার, একটা কোশ্চেন ছিল। জি, এই যে আমরা সিএসএস এর ডট দিয়ে ক্লাসগুলো শুরু করতে পারি, নিজেরা এগুলা নিজে থেকে যদি ডিফাইন করি কোনো ক্লাস, সেক্ষেত্রে আমরা ডট দিয়ে সিএসএস শুরু করি। জি, ক্লাস মানে নিজেদের ডিফাইন করা ভেরিয়েবল, আপনি সিএসসি না, ভেরিয়েবল as like as ভেরিয়েবল। এরপর আসেন এটা দেখাই দিই, ড্রপ ডাউন মেনুটা চ্যাপ্টারে পড়ে যাচ্ছে, এটা দেখাই দিই। তাহলে এটা আমি এখন এটাকে ড্রপ ডাউন স্টাইলে করবো, যেমন সার্ভিসের মধ্যে অনেক সার্ভিস থাকতে পারে,
সেরকম একটা ইয়ে করে নিই আমরা। এটা আর কি। প্রথমটা আমি একটু কমেন্টিং করে রাখি, আপনার প্র্যাকটিসের সুবিধার্থে আর কি কমেন্টিং করে রাখলাম। এটা থাক, এখানেই কাজ করতেছে। আপনাদের ইউএল এর কথা বুঝেন, ইউএল দেখাই নাই আমি ওখানে, এটা আসলে HTML এর এটা কিছু কিছু ট্যাগ ছিল যেগুলো ওখানে দেখাই, মানে শুধু HTML এ দেখে কোনো মিনিং পাবো না, এই জন্য আমি এখানে দেখাচ্ছি। ইউএল মানে আনঅর্ডার লিস্ট, ইউএল। আপাতত আমি এগুলো মুছে দিই। ইউএল এলআই, এলআই শেষ, ইউএল শেষ। ইউএল শেষ। ইউএল মানে আনঅর্ডার লিস্ট। এই যে আমরা এমএস ওয়ার্ডে বুলেটের নাম্বারিং বুলেট করি না, সেই বুলেট করার জন্য এটা ইউএল আনঅর্ডার লিস্ট। আবার লিস্ট কি কি হবে, এলআই শুরু, এলআই শেষ, এলআই শুরু, এলআই শেষ দিয়ে দিয়ে আপনার কত লিস্ট হবে সেটা বলে দিবেন। তার আউটপুটটা দেখেন না কি হয়, এরকম লিস্টের মধ্যে কি আবার ইউআই বসতে পারে? হতে পারে। যেমন ধরেন আমি এখানে একটা নাম দিলাম সার্ভিসেস, সার্ভিসেস। সার্ভিসেসের অধীনে আবার অনেকগুলো আইটেম থাকে না, সাব আইটেম। তো সেক্ষেত্রে আমি এই এলআইটা ক্লোজের আগে এখানে ভিতরে আবার ইউএল শুরু করলাম, ইউএল শুরু করলাম, ইউএল শেষ করলাম, তার মধ্যে এবার এলআই শেষ, এলআই দিলাম, এলআই আবার দিলাম ওয়েব ডিজাইন, এলআই শেষ, ধরেন কয়টা দিলাম আর কি। তাহলে আমি ওই সার্ভিসের লাইনটা কিন্তু শেষ এখানে। তাহলে এলআই এর মধ্যে এলআই বসতে পারে না? এইভাবে হবে, এটা পাশাপাশি আসবে, এটা করা যাবে। আচ্ছা, এটা এক প্রকার টেবিল আর ডিভের মতো। এরকম আর কি না, এমএস ওয়ার্ডে বুলেট আছে না, হুম। বুলেটটা একদম বুলেটটা, কিন্তু ডাটাগুলোর মধ্যে একটা রিলেশন আছে। এই জন্য মেনু, ড্রপ ডাউন মেনু এক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। যেমন আমি ড্রপ ডাউন মেনু ইউএলআরআই দিয়ে, কারণ এটা সাব আইটেমটা হবে ড্রপ ডাউনের সাব আইটেমটা, সাব মেনুটা, আর মেইনটা হবে মেইন মেনুটা। এখানে আপনি ইউএলও দিতে পারেন, ইউএল ওএল, ওএল মানে অর্ডার লিস্ট, মানে নাম্বার আর কি, সিরিয়াল নাম্বার। এবার আউটপুটটা দেখেন, 1 2 3, এখানে আবার ইউএল, আবার বুঝে গেছে, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট। আমি এই কনসেপ্টটা আমাদের সাব মেনুর আইটেমের মধ্যে ইউজ করব, এখানে ইউজ করব। কি হবে, আসি, ইউএল এলআই শুরু, এটা হলো এলআই এর ভিতরে রং, সরি বুঝতে অসুবিধা হলো বলিয়েন, ওটাকে আমি এলআই এর ভিতরে আইটেম হিসেবে রাখলাম, লিঙ্ক সহ থাকুক, যেহেতু বেস তো এটা খুলতে হবে। হ্যাঁ। এলআই শেষ শুরু, এলআই শেষ, এলআই শুরু, এলআই শেষ, এলআই শুরু, এলআই শেষ, এলআই শুরু, এলআই শেষ, এলআই শুরু। এবার ইউআরটা শেষ করে দিই, গেল। আসসালামু আলাইকুম। জি ম্যাডাম বলছিলাম, দেওয়ানহাটেও আছে, জিসিতেও আছে। জি জি, তাহলে আপনি কাইন্ডলি আধা ঘন্টা পরে ফোন দেন, আমি ক্লাস থেকে বের হই।
আহ, হ্যাঁ। প্রত্যেকটা ইউএল করে দিতে হবে। এগুলো একটা রিলেশনাল ডেটা হয়ে গেছে। আগে যে দিছি এগুলোর মধ্যে কোনো রিলেশন ছিল না, এখন একটা রিলেশনাল ডেটা। এগুলো ড্রপ ডাউন মেনু বানাতে পারবো। ড্রপ ডাউন মানে সাব আইটেম দিয়ে করবো আর কি। আচ্ছা, করি না। এগুলো আগের কিছু ডিজাইন ছিল তো ওগুলো পেয়ে গেছে আর কি, এর মধ্যে ডিজাইন আগে করা ছিল না। এগুলা ওই মানে এর মধ্যে কতগুলো বুলেট ছিল না সামনে, সেই বুলেট গুলা, এগুলা বুলেট গুলো উঠে দিতে হলে এইভাবে দিবেন। ন্যাবের মধ্যে ইউএল এর মধ্যে এলআইটা, দেখেন ন্যাবের ভিতরে ইউএল, তার ভিতরে এলআই এর মধ্যে বুলেটটা উঠে দিব। দেখেন কিভাবে করি। বললাম কি ন্যাবের মধ্যে যে ইউএল আছে তার মধ্যে যে এলআই আছে সেটা বললাম কি লিস্ট হাইফেন স্টাইল। স্টাইল দিলেও হবে, তবে স্টাইল দিয়ে ট্যাগ দিলেও হবে, একই কথা। নান করে দিলাম, কারণ সেখানে বুলেট স্টাইলগুলো বিভিন্ন রকম ডিজাইনে করা যায়। আমি বললাম বুলেট স্টাইল হবেই না, তাহলে দেখবেন এখন ওখান থেকে এই যে বুলেটগুলো উঠে দেবে, এখন ওগুলো নাই। বুঝতে পেরেছেন? এই হয়ে গেছে। এখন একটা রিলেশনাল ডেটা হয়ে গেছে, মানে আগে আর এটার মধ্যে কোনো পার্থক্য না, বাট এখন ডেটাগুলো অনেক স্ট্রাকচার করতে হয়েছে। এখন আপনি ড্রপ ডাউন বানাতে পারবেন চাইলে। করি সার্ভিসের মধ্যে কিছু ড্রপ ডাউন তৈরি করি। আমি মেজর কোনো চেঞ্জ করি না, জাস্ট ওই লেখাগুলোর মধ্যে এলআইইউএল ফরম্যাট করছি। সার্ভিসের ভিতরে যেহেতু করব, এই যে এলআই শেষ করার আগেই তো করতে হবে তাই না, এটা অধীনে বোঝানোর জন্য। এই যে তার ভিতরে আবার ইউএল শুরু করলাম, ইউএল শুরু, ইউএল শেষ। যে কোনো ট্যাগ শুরু করার সাথে সাথে শেষ দিলেই ভালো। এলআই শুরু, তারপরে দিলাম স্টাফ ইকুয়াল টু, আবার তো কোনো লিঙ্ক দিলাম না। তারপরে ধরেন সার্ভিসের মধ্যে ওয়েব ডিজাইন, এলআই শেষ, ওকে, না না এ শেষ আগে, এ শেষ, হ্যাঁ ঠিক আছে না। 3-4টা দিই, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এটসেট্রা থাকলো, শেষ। এখন দেখেন না ডাটাটা কি দেখাচ্ছে, অগোচর, মানে এটা পাশে চলে গেছে, পাশে চলে গেছে, এগুলো ভেঙে গেছে। একটু তো অসুবিধা হয় নাই, কিছুই করি নাই। সিএস এর মধ্যে 2-3টা লাইন করবো শুধু। দেখেন এখানে বললাম যে ন্যাবের মধ্যে ইউএল এর মধ্যে এলআই এর ল্যাবের মধ্যে সার্ভিসের মধ্যে ঠিক আছে। ন্যাব মানে ন্যাব, টোটাল নেভিগেশনটাকে তার ভিতরে ইউএল গুলো ছিল। ন্যাবের মধ্যে ইউএল এর ভিতরে যে ইউএলটা ছিল, মানে প্রথমে ইউএল এর ভিতরে আছে, আপনার কাছে বোঝার জন্য ভেঙে ভেঙে বলি। ইউএল এর ভিতরে এলআই, তার ভিতরে আবার ইউএল, ঠিক আছে কিনা? গোলাইয়ের না কিন্তু বারবার বলতেছি। এই যে ন্যাব, ন্যাবের মধ্যে ইউএল, তার ভিতরে এলআই, এলআই এর মধ্যে আবার ইউএল। আমি বললাম ন্যাবের মধ্যে ইউএল এর মধ্যে এলআই এর মধ্যে ইউএলটা, এটাই বললাম এখানে। ন্যাবের মধ্যে ইউএল এর মধ্যে এলআই এর মধ্যে ইউএলটা কি হবে? ডিসপ্লে নান, ডিসপ্লে নান মানে দেখাবে না, ডিসপ্লে না, নাই, আছে দেখাবে না, কিন্তু দেখাবে মাউস নিয়ে গেলে। এবার কমান্ড দিব, যদি মাউস নিয়ে দেওয়া হয় তাহলে যেন দেখায়। এবার বলি ন্যাবের মধ্যে ইউএল এর মধ্যে লাইনের মধ্যে যদি মাউস নিয়ে দেওয়া হয়, মাউস নিয়ে মানে হবার না, ইউএলটা দেখাও, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক আকারে দেখাও। এটার উপরে একটা বলি না, একটা লাইন বললাম, এক লাইন তো এক কমান্ডে তো একটা কথা বলা যায়, এক লাইনে বলে দিলাম দেখাবে না, কখন দেখাবে না সেটা কিন্তু বলে দিছি নরমালি। আবার বললাম মাউস নিয়ে গেলে তারপরে দেখাও, বুঝো নাই? এখন দেখো না, নরমালি দেখাচ্ছে না, কিন্তু মাউস নিয়ে গেলে দেখাচ্ছে, অবসরও দেখাচ্ছে আর কি, কিন্তু দেখাচ্ছে তো। ক্লিয়ার? এবার এগুলোকে একটু আমরা ঠিক করি, দেখাচ্ছে কিন্তু একটু ঠিক করি। কি ঠিক করবেন? ওই যে এর মধ্যে কতগুলো কমান্ড দিয়ে রাখছিলাম না, সেগুলো ডিস্টার্ব করতেছে। এই যে এতে এগুলা, এগুলো একটু আমরা ঠিক করি। এটা আমি একটু ন্যাবের মধ্যে ইউএল এর মধ্যে এলআই এর মধ্যে এভাবে বলে দিই, মানে কি প্রথম মেনু গুলো বুঝলাম আর কি। এখন এখন বুঝলাম কি মেনু, প্রথম মেনু এখনো কিন্তু সেটা নিচের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে, এখনো নিচেরটাতে অ্যাপ্লাই হচ্ছে। এবার বলে দিই এখানে যে কমান্ড ফ্লোর ল্যাব দেওয়া হয়েছে সেটা একটু না করে দিই,
মানে বলে দিচ্ছি এবার ডট নেভ এর মধ্যে ইউআর এর মধ্যে এলআই এর মধ্যে ইউআর এর মধ্যে এলআই দেখেন একদম নিচেরটা আর কি সাব আইটেমটা সেখানে যে এ আছে সেটা এখানে যে ফ্লোট লেফট দেওয়া হয়েছে সেটা নান হবে ফ্লোট নান ওই যে ওই ইভেন্টটা এখানে সহ ডিস্টার্ব করতেছে ফ্লোট নান দিয়ে দিলাম ফ্লোট নান হয়ে গেছে এখন আবার নিচে চলে আসছে লেফট ফ্লোট নান হয়ে গেছে এখানে আবার নিচে চলে আসছে আচ্ছা ওখানে কি কোনো কিছু শেষ হয় না এরকম কিছু আছে নাকি ইউএল শুরু ইউএল শেষ এলআই শেষ এলআইটা এখানে শেষ ঠিক আছে সমস্যা নেই সব এ দিয়ে দিলাম তো সবগুলো এ ওটা এলআইতে বললে ভালো হতো না এখানে একটা কাজ করি ফ্লোট নান ডিসপ্লে ব্লক দিয়ে দিই ডিসপ্লে ব্লক ওকে ডিসপ্লে ব্লক এমনিতে ঠিক আছে এটা দেওয়ার দরকার নাই এটা একটা কাজ করি পজিশন সেটা পরে বোঝাবো আপনাদেরকে মানে আমার কাজটা ফরম্যাট হয়েছে একটু ওদিকে চলে গেছে ঠিক করতেছি পজিশন অ্যাবসলিউট পজিশন সেপারেট একটু পরে আসবে পজিশন অ্যাবসলিউট দিলাম ঠিক হয়ে গেছে মানে এটা ধারাবাহিক ভাবে আসলে আস্তে আস্তে মানে আপনি যদি সবাই একসাথে গুলা করতে যান নতুন অবস্থায় অবসর লাগতে পারে এটা আমার প্রয়োজন অনুসারে কোনটা করে কি করব কি দরকার হচ্ছে কি কাজ হয় নাই কি কাজ হচ্ছে না সেটার উপর ডিপেন্ড করে করে যেহেতু কোডগুলো আপনার জানা আছে কোন কাজ দিলে কোন কোড দিলে কি হয় এভাবে বসাবেন এটা আমি এখন ঠিক করব পজিশন অ্যাবসলিউট এখানে কোথাও কমান্ডগুলো ওই আমি আগে দিয়ে করছিলাম না এগুলো ডিস্টার্ব করতেছে আর কি আমি যদি শুরু থেকে ড্রপ ডাউন স্টাইলে করতাম তখন শুরুটা আরেকবার হতো যাক এইভাবে ডিস্টার্ব হচ্ছে দেখাচ্ছে আমরা তো স্কেল লেভেল চেঞ্জ করি আচ্ছা করা যাবে এটা এখান থেকে ঠিক করে দিই না ল্যাব থেকে পজিশন অ্যাবসলিউট অ্যাবসলিউট এটা একটু দূরে সরাই দিলাম কি দেখ উপরে আইটেম চলে গেল হুম বুঝি নাই বুঝি নাই যেগুলো সমস্যা করতেছে ওগুলো বাদ দিয়ে দিলে প্রথম থেকে। না না সমস্যা নেই এগুলো আমি আপনাদেরকে তো নতুন করে করে দেখাবো এগুলা আজকে জাস্ট টপিক আসছে কিভাবে কনসেপ্টটা দিলাম কখন হাইড করব কখন দেখাবো এটা আমি নতুন করেই করে সুন্দর একটা ড্রপ ডাউন মেনু আমরা করবো আমাদের লেসন এটা আগামী দিনের লেসন আচ্ছা আমি আপনাকে কনসেপ্টটা দিলাম যে কখন যাবে আর কখন আসবে এইটাই ইভেন আমি যদি এটা ডিসপ্লে ব্লক না দিয়ে ফ্লোর লেফট না দিই এখানে ফ্লোর লেফট না দিই পাশাপাশি রাখি যেমন এটা উঠাই দিই তাহলে পুরো স্টাইলটা হবে একদম পাশাপাশি এইভাবে মাউস নিয়ে গেলাম সার্ভিসটা আসতেছে এটা আমি ওয়েটটা এভাবে দিয়ে দিই মানে যদি একটা ওয়েট দিয়ে দিই একটু সুন্দর পাশাপাশি আবার মেনু থাকে না মাউস নিয়ে গেলাম পাশে বের হয় সেই স্টাইলে হবে তাই একটা ওয়েট দিয়ে দেন না অথবা এখানে দিয়ে দিই এলআইসি দিতে হবে না ইয়াতে দিই একই কথা যেহেতু এলআই এর ভিতরে এই জন্য আমি ওয়েটটা দিয়ে দিলাম চিজ এটা ধরেন 200px তাহলে এটা 200px পর্যন্ত হবে এবার আমি যদি মনে করি যে এটা সার্ভিসটা এই পাশে চলে আসুক এই যে এটা আসতেছে কিন্তু এটা আমি ওয়েব ডিজাইনের পাশে চলে আসি ডিসপ্লে ব্লক এটা না দিলেও চলবে তখন দেখেন তো মানে যদি পাশাপাশি করেন আর কি না দিলেও চলতেছে তুলে দিলাম
এবার আমরা একটু লেফটের দিকে পাঠাই এটাকে, মার্জিন লেফট থেকে 200 px সরে গেল। এবার একটু 200 px সরে গেল। তো এখানে একটা কাজ আছে, এই যে কাজ হয়নি এটা, এখানে কিছু কাহিনী আছে, মানে এটা পুরোটা এত, মানে এটা পুরোটা ফুল হয়নি। ডিসপ্লে ব্লক মানে ওই এরিয়াটা নেয় নাই আর কি। হ্যাঁ, এই যে ডিসপ্লে লিঙ্কেবল, পুরোটা লিঙ্কেবল হয় নাই, বুঝতে পারি না মনে হয়, পুরোটা লিঙ্কেবল হয় নাই। এই যে মাউস সহ নিলে এখানে সহ হয়ে যেতে হবে না, এই যে লিঙ্কেবল হয় নাই। এটাও ডিসপ্লে ব্লক, এটা নেমের মধ্যে এটা ডিসপ্লে ব্লক। মিলাই দিলাম আর কি, এটা উল্লেখ করা যাবে। আমি আগামীতে আরো দেখাবো। এটা একটা সিম্পল আইডিয়া দিলাম কিভাবে ড্রপ ডাউন গুলো করে আর কি, কোন স্টাইলে করে। জাস্ট আপনারা এতটুকু বুঝছেন যে এটা নেভিগেশন বার মেনু বানাতে পারবেন, সেটা হবার ইফেক্ট দিতে পারবেন, তারপরে ড্রপ ডাউন স্টাইলে করে দেবে। আমি আরো দেখাবো ড্রপ ডাউন স্টাইল কেমনে বানাতে হয়। এই এটা আমরা ফ্রন্ট লেফট থাকুক আপাতত। এই থাকুক। ঠিক আছে। আচ্ছা, তারপরে তাহলে এতটুকু পারবেন, প্র্যাকটিস করা যাবে তো? ঠিক আছে, তাহলে এগুলো একটু প্র্যাকটিস করবেন। আর এখানে একটা ফোটার বক্স আসবে, এগুলো হয়ে যাবে। এই শেষ করে দিই আজকে। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন আছে। বলেন না। এটা ওই আপনার কাজের টেকনিকের মধ্যে খেয়াল করলাম, আপনি কপি করেন কোনো কিছু সিলেক্ট না করে পুরো একটা লাইনকে বা আচ্ছা। কমান্ডকে কপি করেন, আমি এটা বুঝিনি। না, এই এই যে অবস্থা থেকে হয়তো দেখা যায় ঝট করে আপনি পুরো লাইনটাকে কপি করে নিচ্ছেন, মানে অথচ সিলেক্ট করেননি কিন্তু। এখানে আরো অনেকগুলো ফিচার আছে, এই যে ইয়াতে নোটপ্যাড প্লাস প্লাস, আমি তো ওগুলো ইউজও করি না। এখানে ক্লিক করছেন তো, হুম, কন্ট্রোল ডি দিলে কপি হয়ে যায়। আচ্ছা, কন্ট্রোল দিলে নিচে কপি হতে থাকে। কন্ট্রোল ডি আর কি, সিলেক্ট করা লাগবে না। উপরে ক্লিক করলে হবে। আচ্ছা আচ্ছা, কার্সর থাকলে হবে। আজকে দুটো থাক, তাই না? হুম। আগামী দিন সিএসএস 2 ভার্সন আশা করি কভার হয়ে যাবে, আদার্স ছোটখাটো যে ইয়াগুলো আছে